නමෝ තස්ස භගවතෝ අරහතෝ සම්මා සම්බුද්දස්ස නමෝ තස්ස භගවතෝ අරහතෝ සම්මා සම්බුද්දස්ස නමෝ තස්ස භගවතෝ අරහතෝ සම්මා සම්බුද්දස්ස කරණීය මත්ත කුසලේන යන්තං සන්තං පදං අபிසමෙච්ච සක්ඛෝ උජුච සූජුච සුවචෝ චස්ස මුදු අනතිමානි। অনাগরিকা ধর্মপাল একটা কেস করেছিলেন, সে কেস বহুদিন ছিল। এটা বুদ্ধ মন্দির, সুতরাং বুদ্ধিস্টদের হাতে এই পরিচালনার ভার দিতে হবে। কিন্তু তখন যে ব্রিটিশ ডিএম ছিলেন ওখানে, তার সঙ্গে যোগসাজশ করে মহন্ত এই কেসটা অনাগরিকা ধর্মপালের ফেভারে আনেনি। তারপরে অনাগরিকা ধর্মপাল গান্ধীজির কাছে যান, যখন স্বাধীনতা দিন এগিয়ে আসছেন 47-এ। তারপরে জওহরলাল নেহরুর কাছে যান, তারা খুব সাপোর্ট করে, এমনকি রাজেন্দ্র প্রসাদও খুব সাপোর্ট করেছেন। কিন্তু ওনারা বলেছেন, দেখুন আমাদের এখন স্বাধীনতা পাইনি, আমরা কিছু করতে পারবো না। সুতরাং স্বাধীনতা পাওয়ার পরে 1948-এ ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা কমিটি করে দিলেন, যে এতে এই কমিটিতে দুজন বুদ্ধিস্ট মাঙ্ক থাকবেন রিপ্রেজেন্টেটিভ, দুজন হিন্দু মাঙ্ক থাকবেন ফ্রম মহন্ত সাইড, আর ডিএম যে বা ডিসি তিনি চেয়ারম্যান থাকবেন। এখনও সেইভাবেই চলছে আর কি। তবে এখন তো আর মহন্ত তেমন কোনো কিছু ইয়ে নেই, সে গরিব হয়ে গেছে। তো বুদ্ধগয়া হ্যাজ বিকাম দ্য ট্যুরিস্ট স্পট অর পিলগ্রিমেজ সেন্টার। সেখানে আপনি যেদিনই যান দেখবেন হাজার হাজার বিদেশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসেছেন, সেখানে দর্শন করছেন। তারপরে যে অশ্বত্থ গাছের নিচে বসে সিদ্ধার্থ বোধি লাভ করলেন, সেই অশ্বত্থ গাছটার স্যাপলিং অনুরাধাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা খুব বড় হয়েছিল। কিন্তু এই মহন্তের অবহেলায় এখানকার বোধগয়ার সেই গাছটাই একেবারে মরে যায়। তখন ওই বুদ্ধিস্ট টেম্পলের যে নিউ অ্যাডমিনিস্ট্রেশন, তারা শ্রীলঙ্কান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করাতে অনুরাধাপুর থেকে আবার ওখানকার স্যাপলিং এনে ওখানে স্থাপিত করা হয়। সেটা খুব বড় হয়েছে, আর সেখানেও সারা পৃথিবীর লোক এসে ধ্যান করে। শুধু ধ্যান করেন নয়, সারা রাত্রি ধ্যান করেন এবং মশারি টানিয়ে। মানে বুদ্ধের একটা ব্যাপার আমরা সাধারণভাবে বলতে পারি, উনি শুধু ধর্মগুরু ছিলেন না, ওনার একটা আকর্ষণীয় শক্তি ছিল, যার জন্য ওনার সময়ে ওনার কাছে সবাই আসতো। এবং যখন বুদ্ধ ধর্ম নতুন করে জেগে উঠল সারা পৃথিবীর কাছে, তখন যে লোকেরা সারা পৃথিবীতেই তার ধর্মকথা শুনছে বা পড়ছে। স্বামী বিবেকানন্দের অবদানের কথা বলেছি, তো একটা ছোট্ট গল্প বলে দিই। স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই তো খুব দুষ্টু ছিলেন, বন্ধুবান্ধবদের সঙ্গে খুব দৌড়দৌড়ি করতেন। উনি একদিন উপরে ঘরে বসে দরজা বন্ধ করে ধ্যান করছেন। এটা ওনার নিজের মুখে বলা, বড় হয়ে উনি বলেছেন স্বামী শারদানন্দকে, এবং শারদানন্দ সেটা আবার নোট ডাউন করেছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ বইটাতে, লীলা প্রসঙ্গ বইতে।
উনি বলছেন যে আমি ধ্যান করছি, আমি দেখছি একজন সন্ন্যাসী আমার দিকে এগিয়ে আসছেন। আমি অনেক সাধু সন্ন্যাসী দেখেছি, কিন্তু এত নির্মল, এত জ্যোতির্ময় সাধু আমি দেখিনি। হাতে কমণ্ডল, আসছেন, মনে হচ্ছে না আমাকে কিছু বলবেন। তো আমি হঠাৎ ভয় পেয়ে গিয়ে খিলখিলে বেরিয়ে আসলাম। তারপরে বললেন, তো আমি ভুল করেছি, উনি তো আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন। তো আমি আবার ঘরে যাই, ধ্যানে বসি, কিন্তু একবার চলে গেলে তো আর আসে না। তাই সারদানন্দকে উনি বলেছিলেন, আমার দৃঢ় বিশ্বাস যে বুদ্ধদেব আমার কাছে এসেছিলেন। এটা হচ্ছে তার ছোটবেলার কথা। আর একটু বড় যখন হয়েছেন, উদ্যানবাটিতে রামকৃষ্ণদেবকে রাখা হয়েছে। ওনার গলায় তখন তো এই রোগটার নাম হয়নি, তো এখন যেরকম বলে ক্যান্সার হওয়াতে ওনার খাওয়া দাওয়া ঠিক হচ্ছিল না, অসুবিধা হচ্ছিল। তো ওই নরেন যেহেতু 12 শিষ্যের মধ্যে প্রথম মানে লিডার ছিলেন, তিনি ঠিক করলেন ঠাকুরের কাছে এক এক শিষ্য 2 ঘন্টা করে থাকবে, তাহলে 24 ঘন্টা ঠাকুরের সেবা হবে। তো একজন করে শিষ্য থাকতেন, এবং সেটা আপনার 1836 সাল, যে বছরে রামকৃষ্ণ দেহত্যাগ করে। দেহত্যাগ করার বোধহয় 3-4 মাস আগে এখন এই নরেন্দ্রনাথ, তখন তো নাম নরেন্দ্রনাথ, কালী মানে অভেদানন্দ, আর শিবানন্দ তার নাম তারক, ওনারা বলতেন তারকদা। বিবেকানন্দ সমানেই বুদ্ধের কথা বলছেন, আর এনারা দুজনে শুনছেন। উদ্যানবাটি বিরাট জায়গা, ঘুরছে ফিরছে। আর ওর এমন হয়ে গেল এই নরেনের, যে নরেন বলল, তারকদা আমি থাকতে পারছি না, আমি বুদ্ধদেবের ওখানে বোধ ঘুরাতে যাব। কিন্তু কারো কাছে টাকা নেই। তারকদা সিনিয়র বলে উনি যে আর শিবানন্দ, ওনার যে বাড়ির থেকে আগেই যখন উনি এখানে এসে ঠাকুরের কাছে থাকতেন, কিছু টাকা নিয়ে এসেছিলেন, সেটা ছিল। তারপরে ওনারা বালিতে হেঁটে যান, হেঁটে গিয়ে ওখান থেকে ট্রেন ধরেন, সেই তারকদার টাকা দিয়ে ট্রেন ধরে গয়াতে নামেন। গয়ার থেকে 7 মাইল পায়ে হেঁটে বোধগয়ায় পৌঁছে, এবং বোধগয়ায় পৌঁছে নীলাঞ্জনা নদীতে স্নান করে সেই অশ্বত্থ বোধিবৃক্ষ বলা হয়, তার নিচে 3 জনে ধ্যানে বসে।